আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার সেশন হচ্ছে 2022 এবং 2023, যাদের পরীক্ষা হচ্ছে 2024 সালে, তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সাজেশন দিয়েছিলাম। তো এই সাজেশনটির আজকে আমরা শুধুমাত্র পার্ট এ দেখব। আজকে শুধুমাত্র পার্ট এ, ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার, শুধুমাত্র পার্ট এ তে ব্রিফ কোশ্চেন অ্যান্সার সহ দেখব এবং বাংলা অনুবাদ সহ। তো চলো আমরা আমাদের পার্ট এ ব্রিফ কোশ্চেন অ্যান্সার সহ বাংলা অনুবাদ সহ শুরু করি। তাহলে আজকেও সেরকমভাবে শুধুমাত্র কবির নাম দেওয়া আছে, যেমন শেক্সপিয়ার লিখেছেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো তোমরা কবির নাম অনুসারে সেই কবিতাগুলোতে যেয়ে বা স্টাডি গাইড থেকে তোমাদের এই প্রশ্নগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে। তাহলে আমরা শুরু করছি। শুধুমাত্র কিন্তু তোমাদের প্রতিটা এই প্রশ্নগুলোর হেডিং দেওয়া আছে কবির নাম দিয়ে। তাহলে শেক্সপিয়ার লিখেছেন শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, এই কবিতা থেকে পার্ট এ তে যেগুলো গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে নাম্বার 1 হচ্ছে হাউ ইজ দ্য বিউটি অফ দ্য লাভলি পার্টস অফ মে ড্যামেজড। তো এই বাক্যটির মিনিং হচ্ছে মে মাসের সুদৃশ্য কুড়িগুলোর সৌন্দর্য কিভাবে নষ্ট হয়। তোমরা নিচে বাংলাগুলো দেখে নেবে। অথবা এই প্রশ্নটি আসতে পারে হাউ ওয়ার দ্য মর্নিং বার্ডস অন মে ড্যামেজড, মানে মে মাসের সকালের কুড়িগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যান্সার হচ্ছে দ্য বিউটি অফ দ্য লাভলি বার্ডস অফ মে ইজ ড্যামেজড বাই বিং টসড বাই দ্য রাউফ ওয়াইন্ডস অফ দ্য সামার, মানে গ্রীষ্মের রুক্ষ বাতাসে মে মাসের মনোরম কুড়িগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সামার স্লিজ? গ্রীষ্মকালীন ইজারা বলতে আপনি কি বোঝেন? সামার স্লিজ মিন্স দ্য ডিউরেশন অফ দ্য সামার। সামার স্লিজ মানে হচ্ছে গ্রীষ্মকালের সময়কাল। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ এ সনেট, মানে সনেট কোন ধরনের কবিতা। এ সনেট ইজ এ কাইন্ড অফ লিরিক পোয়েম। সনেট হচ্ছে এক ধরনের গীতি কবিতা। হোয়াই ডাজ নট শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে? কেন শেক্সপিয়ার তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেন না? শেক্সপিয়ার does not compare his friend to a summer's day because his friend possesses more beauty than that of a summer's day. শেক্সপিয়ার তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেন না কারণ তার বন্ধু গ্রীষ্মের দিনের চেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী। নাম্বার 5, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ শেক্সপিয়ার সনেট 18? মানে শেক্সপিয়ারের সনেট 18 এর সাবটাইটেল কি? সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। হোয়াট ইজ মিন্ড বাই দ্য ইটার্নাল লাইন্স ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি গ্রীষ্মের দিনের সাথে তোমাকে তুলনা করব? এই কবিতার চিরন্তন লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য ইটার্নাল লাইন্স রেফার টু দ্য লাইন্স অফ দিস সনেট, মানে শাশ্বত লাইন এই সনেট লাইনগুলোকে বোঝায়, মানে ইটার্নাল লাইন্সকে নির্দেশ করে। নাম্বার 7, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ এ শেক্সপিয়ার সনেট? মানে শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কি? অ্যান্সার হচ্ছে দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ার সনেট ইজ এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। 8, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন? শেক্সপিয়ার স্বর্গের চোখ বা আই অফ হেভেন বলতে কি বোঝান? দ্য আই অফ হেভেন মিন্স দ্য সান, মানে স্বর্গের চোখ মানে সূর্য। এবার হচ্ছে জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতা থেকে দেখব। নাম্বার 1, হোয়েন ডিড মিল্টন লস হিজ আইসাইট? মিল্টন কখন তার দৃষ্টিশক্তি হারান? Milton lost his eyesight completely in 1652. As early as 1644, the light of the earth was fast leaving him and the left eye became blind in 1650. 1652 সালে মিল্টন সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। 1644 সালের
প্রথম দিকে পৃথিবীর আলো তাকে ছেড়ে চলে যায় এবং ১৬৫০ সালে বাম চোখ অন্ধ হয়ে যায়। 2. হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লাইট? মানে আলো বলতে বা লাইট বলতে কবি কি বুঝিয়েছেন? লাইট মিন্স দ্য লাইট অফ দ্য আই। আলো মানে চোখের আলোকে বুঝিয়েছেন। ইট মিন্স আইসাইট। এর অর্থ হচ্ছে দৃষ্টিশক্তিকে বুঝিয়েছেন। ইন দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস আইসাইট ইজ কম্পেয়ার্ড টু লাইট। অন হিজ ব্লাইন্ডনেস কবিতায় দৃষ্টিশক্তিকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়াট ইজ মিল্টনস কোশ্চেন টু গড? ঈশ্বরের কাছে মিল্টনের প্রশ্ন কি? Milton asks if God would demand active service from him when he has denied the light of the eye of him. মিল্টন জিজ্ঞাসা করেন যে ঈশ্বর তার কাছ থেকে সক্রিয় সেবা চান কিনা যখন তিনি তার চোখের আলোকে অস্বীকার করেছেন। হাউ ক্যান অন সার্ভ গড বেস্ট? কিভাবে একজন ঈশ্বরের সর্বোত্তম সেবা করতে পারে? One can serve God best by the submission to the will of God and to God's central rule. ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের মৃদু শাসনের কাছে আত্মসমর্পণ করে ঈশ্বরের সর্বোত্তম সেবা করা যায়। নাম্বার 5. হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস? মানে অন হিজ ব্লাইন্ডনেস সনেটের রাইম স্কিম কি? সেটা হচ্ছে এ বি সি ডি ই সি ডি। বা তোমরা লিখতে পারো দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস ইজ এ বি বি এ সি ডি ই সি ডি। হু সার্ভস গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন? মিল্টনের মতে কে ঈশ্বরের সেবা করে? দ্য ম্যান হু ডিসচার্জ হিজ রেসপন্সিবিলিটিস সিনসিয়ারলি সার্ভস গড বেস্ট। যে ব্যক্তি তার দায়িত্ব পালন করে সে আন্তরিকভাবে ঈশ্বরের সেবা করে। নাম্বার 7. হোয়াট টাইপ অফ সনেট ইজ অন হিজ ব্লাইন্ডনেস? তা মানে অন হিজ ব্লাইন্ডনেস কোন ধরনের সনেট? On his blindness is a Petrarchan or Italian type of sonnet with octave and sestet. মানে অন হিজ ব্লাইন্ডনেস হলো একটি পেট্রাক্কান বা ইতালীয় ধরনের সনেট যার অষ্টক এবং ষষ্ঠক মানে প্রথমে রয়েছে ৮ লাইন তারপর রয়েছে ৬ লাইন। এবার হচ্ছে জন ডানের কবিতা থেকে দেখব। নাম্বার 1. হু ইজ দ্য লিডার অ্যান্ড ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? তোমরা অবশ্যই মানে এই কবির নাম অনুসারে তোমাদের বইয়ে গিয়ে জন ডান কোন কবিতা লিখেছেন সেই কবিতায় গিয়ে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে। হু ইজ দ্য লিডার অ্যান্ড ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? আদিভৌতিক কবিতার নেতা ও প্রতিষ্ঠাতা কে? জন ডান ইজ দ্য লিডার অ্যান্ড ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মানে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির নেতা এবং প্রতিষ্ঠাতা হচ্ছে জন ডান। হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি? মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? Metaphysical poetry means the poetry that goes beyond the physical world of the sense and explores the intellectual or spiritual world. মানে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে বোঝায় সেই কবিতা যা ইন্দ্রিয়ের ভৌত জগতের বাইরে গিয়ে বৌদ্ধিক বা আধ্যাত্মিক জগৎকে অন্বেষণ করে। নাম্বার 3. হোয়াট ইজ এ হেমিস্ফিয়ার? মানে হেমিস্ফিয়ার বলতে কি বোঝায়? A hemisphere is one of the two halves of the Earth, especially the half above or below the equator. একটি গোলার্ধ হচ্ছে পৃথিবীর দুটি অংশের একটি, বিশেষ করে বিষুবরেখার উপরে বা নিচের অর্ধেক। হোয়াট ইজ কনসিট? মানে কনসিট বলতে কি বোঝায়? কনসিট ইজ এ fanciful conception usually expressed through an elaborate analogy and pointing to a striking parallel between two seemingly dissimilar things. অহংকার হলো বা কনসিট হলো একটি কাল্পনিক ধারণা যা সাধারণত একটি বিস্তৃত সাদৃশ্যের মাধ্যমে প্রকাশ করা হয় এবং দুটি আপাতদৃষ্টিতে ভিন্ন জিনিসের মধ্যে একটি আকর্ষণীয় সমান্তরাল নির্দেশ করে। নাম্বার 5. হোয়াট ইজ প্লাটোনিক লাভ? মানে প্লাটোনিক লাভ বলতে কি বোঝো? প্লাটোনিক লাভ ইজ এ টাইপ অফ লাভ দ্যাট ইজ চেস্ট অ্যান্ড নন সেক্সুয়াল। প্লাটোনিক প্রেম হলো এক ধরনের প্রেম যা পবিত্র এবং অযৌন। 6. হোয়াট ডাজ দ্য ফ্রেজ গুড মরো মিন?
শুভকাল বা গুড মর্রো বলতে কি বোঝায়? দ্য ফ্রেজ গুড মর্রো মিন্স গুড মর্নিং। মানে গুড মর্রো বলতে শব্দের অর্থ হচ্ছে শুভ সকাল। নাম্বার 7, হোয়াট ইজ সেভেন স্লিপারস টেন? মানে সেভেন স্লিপারস টেন বলতে কি বোঝো? ইট ইজ অ্যান অ্যালুশন ফ্রম দ্য বাইবেল দ্যাট রেফার্স টু দ্য সেভেন ব্রাদার্স হু স্লিপড ইন এ কেভ ফর অ্যাবাউট 200 ইয়ার্স টু এস্কেপ ডেথ সেন্টেন্স। এটি বাইবেলের একটি ইঙ্গিত যা 7 ভাইকে বোঝায় যারা মৃত্যুদণ্ড থেকে বাঁচতে প্রায় 200 বছর ধরে একটি গুহায় শুয়েছিল। এবার হচ্ছে রবার্ট হিরিকের কবিতা থেকে নাম্বার 1, হোয়াট ইজ ড্যাফোডিল? মানে ড্যাফোডিল কি? ড্যাফোডিল ইজ এ স্প্রিং টাইম ফ্লাওয়ার প্লান্ট উইথ ট্রাম্পেট শেপড ফ্লাওয়ার্স। ইট গ্রোস ইন অ্যাবান্ডেন্স ইন দ্য ওয়ার্মার পোর্শন অফ দ্য ইস্টার্ন হেমিস্ফিয়ার। ড্যাফোডিল হচ্ছে একটি বসন্তকালীন ফুলের উদ্ভিদ যা ভেরি আকৃতির ফুল। এটি পূর্ব গোলার্ধের উষ্ণ অংশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। নাম্বার 2, হোয়াট ডু ড্যাফোডিল সিম্বলাইজ? মানে ড্যাফোডিল হচ্ছে কিসের প্রতীক? Daffodils symbolize ephemerality of human life. Here the poet compares human life with the life of daffodils. ড্যাফোডিল মানব জীবনের ক্ষণস্থায়িকতার প্রতীক। এখানে কবি মানব জীবনকে ড্যাফোডিলের জীবনের সঙ্গে তুলনা করেছেন। হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই ড্যাফোডিলস? মানে কবি কিভাবে ড্যাফোডিলকে মূর্ত করেন? The poet personified daffodils by capitalizing the word daffodils and addressing them as person or friend as fair daffodils. মানে কবি ড্যাফোডিলস শব্দটিকে পুঁজি করে ড্যাফোডিলসকে ব্যক্তি বা বন্ধু হিসেবে ফেয়ার ড্যাফোডিলস বলে সম্বোধন করেছেন। নাম্বার 4, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেস্ট অ্যাওয়ে সাজেস্ট? মানে হেস্ট অ্যাওয়ে শব্দটি কি নির্দেশ করে? দ্য ওয়ার্ড হেস্ট অ্যাওয়ে সাজেস্ট দ্য কুইক মুভমেন্ট অফ সামথিং। ইট এক্সপ্রেসেস দ্য সুইফট মোশন অফ টাইম ভেরি ইফেক্টিভলি। মানে এই হ্যাস্ট অ্যাওয়ে শব্দটি কোনো কিছুর দ্রুত গতিবিধি নির্দেশ করে। এটি সময়ের দ্রুত গতিকে খুব কার্যকরভাবে প্রকাশ করে। 5, হোয়াট ডাজ দ্য ইমেজ অফ দ্য পেয়ালস অফ মর্নিং স্টিউ সাজেস্ট? মানে প্রভাতের শিশিরের মুক্ত এটি দ্বারা চিত্রটি কি নির্দেশ করে? দ্য ইমেজ অফ দ্য পেয়ালস অফ মর্নিং স্টিউ সাজেস্ট দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ অ্যান্ড ইয়ুথ। প্রভাতের শিশিরের মুক্ত চিত্রটি জীবন ও যৌবনের ক্ষণস্থায়ী প্রকৃতির ইঙ্গিত দেয়। নাম্বার 6, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতাটির বার্তা কি? দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট হিউম্যান লাইফ ইজ শর্ট অ্যান্ড ট্রান্সিয়েন্ট। কবিতার বার্তা হলো মানুষের জীবন সংক্ষিপ্ত ও ক্ষণস্থায়ী। নাম্বার 7, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতার টোন কি? দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মেলানকলিক অ্যান্ড স্যাড। মানে এই কবিতার টু ড্যাফোডিলস কবিতার টোন হচ্ছে মেলানকলিক অর স্যাড। Number 8, how do human beings disappear from the earth as stated in the poem Two Daffodils? টু ড্যাফোডিলস কবিতায় বর্ণিত মানুষ কিভাবে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়? হিউম্যান বিংস ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য আর্থ ভেরি কুইকলি। মানে মানুষ খুব দ্রুত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। হিউম্যান বিংস গ্রো ফাস্ট অনলি টু মিট ডিকে অ্যান্ড ডেথ। ক্ষয় এবং মৃত্যুকে মোকাবেলা করার জন্যই মানুষ দ্রুত বৃদ্ধি পায়। হোয়াট মেক্স রবার্ট হিরিক উইপ? রবার্ট হিরিক কি জন্য কাঁদে? দ্য শর্ট লাইফ স্প্যান অফ ড্যাফোডিলস মেক রবার্ট হিরিক উইপ। ড্যাফোডিলের সংক্ষিপ্ত জীবনকাল রবার্ট হিরিককে কাঁদায়। এবার হচ্ছে টমাস গ্রে এর কবিতা থেকে হোয়াট ডাজ পার্টিং ডে রেফার টু? মানে এই পার্টিং ডে কি নির্দেশ করে? পার্টিং ডে রেফার্স টু দ্য ডেজ অ্যান্ড সাচ অ্যাজ ডাস্ক টয়লাইট অর দ্য ডাইং ডে। মানে পার্টিং ডে বলতে বোঝায় দিনের সমাপ্তি যেমন সন্ধ্যা গোধূলি বা মৃত্যু দিবস। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ফেজ দ্য বোস্ট অফ হেয়ারলি রেফার টু? মানে এই ফেজটি দ্য বোস্ট অফ হেরাল্ডলি এই শব্দের দ্বারা কি বোঝায়? দ্য ফেজ দ্য বোস্ট অফ হেয়ারডলি refers to the boastfulness of the upper class in regards to their
aristocratic royal family tree as well as their snobby attitude about having power. এই ফেস্টটি দ্বারা দ্য বোস্ট অফ হ্যার্ডলি এই ফেস্টটি দ্বারা উচ্চ শ্রেণীর তাদের অভিজাত রাজকীয় পরিবারের বৃক্ষের সাথে সাথে ক্ষমতা থাকার বিষয়ে তাদের নোংরা মনোভাবকে বোঝায়। হোয়াট ইজ হ্যার্ডলি হেরাল্ডলি কি? Heraldry was a science that traced family lines of royal and noble personages and designed coats of arms for them. হেরাল্ডলি এমন একটি বিজ্ঞান যা রাজকীয় এবং মহৎ ব্যক্তিদের পারিবারিক লাইন খুঁজে বের করে এবং তাদের জন্য অস্ত্রের কোড ডিজাইন করে। নাম্বার 4, হোয়াট ইজ পেয়ালিং অ্যানথেম? পেয়ালিং অ্যানথেম কি? পেয়ালিং অ্যানথেম ইজ দ্য লং ভয়েসড সং সাং ইন প্রাইজ অফ দ্য ডেড। পিলিং অ্যানথেম হলো দীর্ঘ কণ্ঠের গান যা মৃতদের প্রশংসায় গাওয়া হয়। হু ওয়াজ হ্যাম্পডেন? হ্যাম্পডেন কে ছিলেন? হি ওয়াজ জন হ্যাম্পডেন 1594-1643, a Puritan member of Parliament, frequently criticized and opposed the policies of King Charles I. In particular, he opposed tax imposed by the king to outfit the British Navy. He was killed in a battle in 1643. তিনি ছিলেন জন হ্যাম্পডেন 1594 সালে জন্মগ্রহণ করেন এবং 1643 সালে মৃত্যুবরণ করেন। একজন পিউরিটান সংসদ সদস্য, প্রায়শই রাজ চার্লস ফার্স্টের নীতির সমালোচনা ও বিরোধিতা করতেন। বিশেষ করে তিনি ব্রিটিশ নৌবাহিনীকে সাজানোর জন্য রাজা কর্তৃক আরোপিত করের বিরোধিতা করেছিলেন। তিনি 1643 সালে একটি যুদ্ধে নিহত হন। হোয়াট ইজ অ্যান ইপিট্যাপ? ইপিট্যাপ কি? ইপিট্যাপ ইজ অ্যান ইনস্ক্রিপশন অন এ টোম। ইপিট্যাপ হচ্ছে একটি সমাধিতে একটি শিলালিপি। হোম ডাজ গ্রে কম্পেয়ার দ্য ডেড ভিলেজার্স উইথ? মৃত গ্রামবাসীদের গ্রে কার সাথে তুলনা করেন? গ্রে কম্পেয়ার্স দ্য ডেড ভিলেজার্স উইথ মিল্টন, হ্যাম্পডেন অ্যান্ড ক্রোমওয়েল। গ্রে মৃত গ্রামবাসীদের মিল্টন, হ্যাম্পডেন এবং ক্রোমওয়েলের সাথে তুলনা করেন। Number 8, the paths of glory lead path to the grave. What figure of speech is used here? এই যে এই the paths of glory lead path to grave, এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে? It is an example of epigram in which we find the use of word and its exactly opposite form in the same sentence for the purpose of raising an apparent contradiction. এটি এপিগ্রামের একটি উদাহরণ যেখানে আমরা একটি আপাতত দ্বন্দ্ব উপস্থাপনের উদ্দেশ্যে একই বাক্যে শব্দের ব্যবহার এবং এর ঠিক বিপরীত রূপটি খুঁজে পাই। 9 নাম্বার, দ্য paths of glory lead but to grave. What is meant here? এই দ্য paths of glory lead but to grave এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? Here it is meant that it does not matter if we are rich or poor. We all will die. No one is able to escape death. এখানে এটা বোঝানো হয়েছে যে আমরা ধনী বা দরিদ্র কোনো ব্যাপার না, আমরা সবাই মারা যাব, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। নাম্বার 10, হোয়াট ডাজ গ্রে মিন বাই দ্য ইনএভিটেবল আওয়ার? গ্রে অনিবার্য ঘন্টা বা ইনএভিটেবল আওয়ার বলতে কি বুঝিয়েছেন? দ্য ফ্রেজ inevitable hour is an example of euphemism by which gray means the hour of death. এই inevitable hour শব্দটি দ্বারা ইউফেজমের একটি উদাহরণ যার দ্বারা গ্রে মৃত্যুর সময় বুঝিয়েছেন। হু ওয়াজ ক্রোমওয়েল? ক্রোমওয়েল কে ছিলেন? ক্রোমওয়েল ওয়াজ এ গ্রেট রুলার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়াজ রেসপন্সিবল অফ ব্লাডশেড ডিউরিং দ্য সিভিল ওয়ার। ক্রোমওয়েল ইংল্যান্ডের একজন মহান শাসক ছিলেন এবং গৃহযুদ্ধের সময় রক্তপাতের জন্য দায়ী ছিলেন। However, the people of the village are guiltless and cannot be associated with Cromwell and bloodshed. যাই হোক, গ্রামের লোকেরা নির্দোষ এবং ক্রোমওয়েলের এবং রক্তপাতের সাথে যুক্ত হতে পারেন না। 12 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কারফিউ মিন? কারফিউ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? A curfew generally means an official restriction on people's movements after a specific time. It also means the bell rang at 8 p.m. as a
Reminder to extinguish the fire of the fireplace in each house as a safety measure during the reign of William the Conqueror. In this poem, the curfew means the bell rung at churches after the sunset. মানে একটি কারফিউ সাধারণত একটি নির্দিষ্ট সময়ের পরে মানুষের চলাচলের উপর একটি সরকারি নিষেধাজ্ঞা, মানে এর অর্থ হলো রাত ৮টা বাজবে। বিজয়ী উইলিয়ামের রাজত্বকালে সুরক্ষা ব্যবস্থা হিসাবে প্রতিটি বাড়িতে অগ্নিকুণ্ডের আগুন নিভানোর অনুস্মারক হিসাবে এই কবিতায় কারফিউ মানে সূর্যাস্তের পর গির্জায় ঘণ্টা বাজানোকে বুঝিয়েছেন। নাম্বার 13, সাম মিউট ইন গ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। মানে এই যে সাম মিউট ইন গ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট, এই লাইনটির ভিতর কোন ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ synecdoche because individual for classes is indicated as Milton represents a class of famous talented poets. এটি synecdoche এর একটি উদাহরণ কারণ ক্লাসের জন্য পৃথক হিসাবে নির্দেশিত হয়। মিল্টন বিখ্যাত প্রতিভাবান কবিদের একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এবার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসের কবিতা থেকে দেখব। নাম্বার 1, হু আর দ্য লেক পোয়েটস, মানে লেক পোয়েটস বলতে বারলেকের কবি কারা? Wordsworth, Coleridge and Southey are called lake poets because at one time or another they lived in the lake country of northwestern England. ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউথিকে লেক কবি বলা হয় কারণ তারা এক সময় বা অন্য সময় উত্তর পশ্চিম ইংল্যান্ডের লেকের দেশে বাস করতেন। নাম্বার 2, হাউ ম্যানি ড্যাফোডিলস ডিড দ্য পোয়েট সি, মানে কবি কয়টি ড্যাফোডিল দেখেছেন? দ্য পোয়েট সেড দ্যাট হি হ্যাড সিন 10,000 daffodils at a glance, but it is a hyperbole. He saw uncountable number of daffodils. কবি বলেছিলেন যে তিনি এক নজরে 10,000 ড্যাফোডিল দেখেছেন, কিন্তু এটা একটা হাইপারবোল, তিনি অগণিত সংখ্যক ড্যাফোডিল দেখেছেন। হোয়াট ইজ পার্সনিফিকেশন, মানে পার্সনিফিকেশন কি? আর এটা হচ্ছে একটি ফিগার অফ স্পিচ। Personification is a figure in which lifeless objects or ideas are given the personality of a living being. ব্যক্তিত্ব বা পার্সনিফিকেশন হচ্ছে এমন একটি চিত্র যেখানে প্রাণহীন বস্তু বা ধারণাগুলিকে একটি জীবের ব্যক্তিত্ব দেওয়া হয়। নাম্বার 4, হোয়াই ইজ ওয়ার্ডসওয়ার্থ ফেমাস ফর, ওয়ার্ডসওয়ার্থ কেন বিখ্যাত? Wordsworth is famous for his publication of the lyrical ballads 1798, which begins the Romantic Age. He is also famous for his love of nature. Wordsworth তার দ্য লিরিক্যাল ব্যালাডস 1798 প্রকাশনার জন্য বিখ্যাত, যা রোমান্টিক যুগ শুরু করে। তিনি প্রকৃতি প্রেমের জন্য বিখ্যাত। নাম্বার 5, what does Wordsworth compare the daffodils to? ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলকে কিসের সাথে তুলনা করেন? ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস টু দ্য শাইনিং স্টার্স। ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলকে চকচকে তারার সাথে তুলনা করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স দ্য ড্যাফোডিলস বিসাইড এ লেক, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট লেক? মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটি হ্রদের পাশে ড্যাফোডিলস দেখেছিলেন, সেই হ্রদের নাম কি? নাম হচ্ছে কিউলেস ওয়াটার লেক। নাম্বার 7, I wandered lonely as a cloud. What kind of figure of speech do you find here? মানে I wandered lonely as a cloud, এই লাইনটিতে তুমি কোন ফিগার অফ স্পিচটি খুঁজে পাও? আর এখানে খুঁজে পাওয়া যায় হচ্ছে সিমিলি। হোয়াট ইজ হাইপারবোল, মানে হাইপারবোল কি? হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এক্সাগারেশন ইজ ইউজড ফর এমফ্যাসিস অফ ইফেক্ট অ্যাজ ইন দিস বুক উইংস ওয়েজেস এ টোন। হাইপারবোল হলো বক্তৃতার একটি চিত্র যেখানে জোর বা প্রভাবের জন্য অতিরঞ্জন ব্যবহার করা হয়, যেমন এই বইটির ওজন 1 টন। নাম্বার 9, নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন 10,000 স আই অ্যাট এ গ্লান্স। 10,000 মানে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, এই লাইনে ব্যবহৃত বক্তৃতার বা ফিগার অফ স্পিচটির নাম কি? সেটা হচ্ছে হাইপারবোল। নাম্বার 10, হাউ ডু দ্য ড্যাফোডিলস লুক লাইক?
ড্যাফোডিল দেখতে কেমন? দ্য ড্যাফোডিলস লুক লাইক ইননিউমেরেবল স্টার্স শাইনিং ইন দ্য স্কাই। ড্যাফোডিলগুলোকে আকাশে জ্বলজ্বল করা অসংখ্য তারার মতো দেখায়। Thus daffodils are compared to the stars shining in the sky. এইভাবে ড্যাফোডিলগুলিকে আকাশে জ্বলন্ত তারার সাথে তুলনা করা হয়। Which is the bliss of solitude to Wordsworth? ওয়ার্ডসওয়ার্থের কাছে নিঃসঙ্গতার সুখ কোনটি? According to the poet, one of the greatest blessings that solitude can offer is that all distraction being absent, old memories, the memory of the daffodils, can be easily and vividly revived to get the same pleasure as before. কবির মতে একাকিত্ব যে সবচেয়ে বড় আশীর্বাদ দিতে পারে তা হলো সমস্ত বিক্ষিপ্ততা অনুপস্থিত। পুরানো স্মৃতি ড্যাফোডিলের স্মৃতি হতে পারে আগের মতোই কেউ আনন্দ পেতে সহজ এবং প্রাণবন্তভাবে পুনরুজ্জীবিত। নাম্বার 12, হোয়ার ডিড ওয়ার্ডসওয়ার্থ ফাইন্ড দ্য ড্যাফোডিলস? ওয়ার্ডসওয়ার্থ কোথায় ড্যাফোডিল খুঁজে পান? ওয়ার্ডসওয়ার্থ ফাউন্ড দ্য ড্যাফোডিলস beside a lake named উলস ওয়াটার। ওয়ার্ডসওয়ার্থ উলস ওয়াটার নামে একটি হ্রদের পাশে ড্যাফোডিলগুলোকে খুঁজে পেয়েছিলেন। এবার পার্সি বিশি শেলি এর কবিতা থেকে দেখব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। নাম্বার 1, হোয়াট ডিড শেলি টিচ ইন হিজ পোয়েট্রি? শেলি তার কবিতায় কি শিক্ষা দিয়েছেন? হি প্রেসড হিউম্যান পার্সিপিটিবিলিটি অ্যান্ড ইমানসিপেশন অফ দ্য স্পিরিট ইন হিজ পোয়েট্রি। তিনি তার কবিতায় মানুষের উপলব্ধি এবং আত্মার মুক্তি প্রচার করেছেন। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড? মানে ওয়েস্ট উইন্ড বলতে কি বুঝিয়েছেন? দ্য ওয়েস্ট উইন্ড ইজ দ্য স্টর্মি উইন্ড অফ অটাম হুইচ ড্রাইভস অ্যাওয়ে দ্য ডেড লিভস ফ্রম দ্য ট্রি। মানে ওয়েস্ট উইন্ড বলতে বুঝিয়েছেন শরতের ঝড়ো হাওয়া যা গাছ থেকে মৃত পাতাগুলিকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 3, হোয়াই ডাজ শেলি রিগার্ড দ্য ওয়েস্ট উইন্ড এ ডিস্ট্রয়ার? মানে কেন শেলি পশ্চিম বায়ুকে ধ্বংসকারী বলে মনে করেন? শেলি regards the west wind a destroyer because as a destroyer it drives away all dead leaves and sets and buries them underground. শেলি পশ্চিম বায়ুকে ধ্বংসকারী হিসাবে বিবেচনা করেন কারণ একটি ধ্বংসকারী হিসাবে এটি সমস্ত মৃত পাতা এবং বীজকে দূরে সরিয়ে দেয় এবং তাদের মাটির নিচে কবর দেয়। হু ইজ মিনাত? মানে মিনাত কে? মিনাত is a female follower of Bacchus who in an ancient mythology was the god of oil. মানে মিনাত হচ্ছে বাচ্চাসের একজন মহিলা অনুসারে যিনি প্রাচীন পৌরাণিক কাহিনীতে মদের দেবতা ছিলেন। নাম্বার 5, why does Shelley can the west wind as a preserver? শেলি কেন ওয়েস্ট উইন্ডকে সংরক্ষণ করতে পারেন? Shelley regards the west wind a preserver because it preserves the seeds by driving them underground till they germinate and fills the hills and plains with different colored flowers. শেলি পশ্চিম বায়ুকে একটি সংরক্ষক হিসাবে বিবেচনা করেন কারণ এটি বীজগুলিকে মাটির নিচে চালিত করে সংরক্ষণ করে যতক্ষণ না সেগুলি অঙ্কুরিত হয় এবং পাহাড় এবং সমতলকে বিভিন্ন রঙের ফুল দিয়ে পূর্ণ করে। Number 6, what does Shelley mean by the line if winter comes can spring be far behind? মানে শীত এলে বসন্ত কি অনেক পিছিয়ে থাকতে পারে? এই লাইনটি এই পংক্তি দ্বারা শেলির কি অর্থ বুঝিয়েছেন? It means the spring, symbolizing resurrection, comes closely in the wake of winter when nature is all dead. Thus it means after bad days come good days. এর অর্থ হচ্ছে পুনরুত্থানের প্রতীক বসন্ত শীতের প্রেক্ষিতে ঘনিষ্ঠভাবে আসে যখন প্রকৃতি সমস্ত মৃত অর্থাৎ খারাপ দিনের পর ভালো দিন আসে। What does the expression thou breath of autumn's being mean? মানে এই thou breath of autumn's being mean এই লাইনটির এক্সপ্রেশন কি? Here thou is the west wind which is described as the omnipresent spirit of autumn. এখানে
তুমি হলো পশ্চিম বায়ু, যা শরতের সর্বব্যাপী আত্মা হিসাবে বর্ণনা করা হয়েছে। নাম্বার 8, হোয়াট ইজ এ রেটরিক কোশ্চেন, মানে রেটরিক্যাল কোশ্চেন বলতে কি বোঝে? ইট ইজ এ ফিগার ইন হুইচ এ কোশ্চেন ইজ আস্কড ফর দ্য সেক অফ রেটরিক্যাল ইফেক্ট। ইন দিস figure, something is strongly affirmed or denied under the form of an earnest question. It is the question raised, but the answer to it is implied to its very form. এটি হলো এমন একটি চিত্র যেখানে অলঙ্কিত প্রভাবের জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই একটি আন্তরিক প্রশ্নের আকারে কিছু দৃঢ়ভাবে নিশ্চিত করা বা অস্বীকার করা হয়েছে। এটি একটি প্রশ্ন উপস্থাপিত, কিন্তু এর উত্তরটি তার ফর্মের সাথেই নিহিত। নাম্বার 9, হোয়াট আর দ্য টুফোল্ড ফাংশন অফ দ্য ওয়েস্টয়েন্ড, মানে এই ওয়েস্টয়েন্ডের টুফোল্ড ফাংশন কি? দ্য টুফোল্ড ফাংশন অফ দ্য ওয়েস্টয়েন্ড ইজ টু ডিস্ট্রয় অ্যান্ড টু প্রিজার্ভার। পশ্চিম বায়ুর দ্বিগুণ কাজ হলো ধ্বংস করা এবং সংরক্ষণ করা। হোয়াট ইজ অ্যান ওড? ওড কি? অ্যান ওড ইজ এ লং লিরিক পোয়েম, সিরিয়াস ইন সাবজেক্ট, এলিভেটেড ইন স্টাইল অ্যান্ড ইলাবোরেট ইন ইটস স্ট্যানজাইক স্ট্রাকচার। ওড একটি দীর্ঘগীতি কবিতা, বিষয়বস্তুতে গুরুতর, শৈলীতে উন্নত এবং এর স্তব গঠনে বিস্তৃত। 11, হাউ ডাজ দ্য ওয়েস্টার্ন ডেস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভ, মানে এই ডেস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভ কিভাবে ধ্বংস এবং সংরক্ষণ করে? পশ্চিম বায়ু কিভাবে ধ্বংস এবং সংরক্ষণ করে? অ্যাজ এ ডেস্ট্রয়ার, দ্য ওয়েস্ট উইন্ড drives away all dead leaves and seeds and buries them underground, and as a preserver it preserves the seeds by driving them underground till they germinate. একটি ধ্বংসকারী হিসাবে পশ্চিম বায়ু সমস্ত মৃত পাতা এবং বীজ তাড়িয়ে দেয় এবং মাটির নিচে পুঁতে দেয়, এবং একটি সংরক্ষক হিসাবে এটি অঙ্কুরিত না হওয়া পর্যন্ত বীজগুলিকে মাটির নিচে চালিত করে সংরক্ষণ করে। এবার হচ্ছে জন কিটসের কবিতা থেকে। হোয়াট আর দ্য, নাম্বার 1 হচ্ছে হোয়াট আর দ্য মিউজিকস অফ অটাম, মানে শরতের সঙ্গীত কি? দ্য মিউজিক্যাল সাউন্ডস হার্ড ইন অটাম আর দ্য বাজিং অফ জিনার্স, দ্য ব্লেটিং অফ দ্য ল্যাম্পস, দ্য সিঙ্গিং অফ ক্রিকেটস, দ্য চার্পিং অফ গ্রাসহপার, দ্য হোয়েস্টলিং অফ দ্য রবিন অ্যান্ড দ্য টুইটারিং অফ দ্য শ্যালোস। শরতে শোনা বাদ্যযন্ত্রের ধ্বনি হলো শুশুকের গুঞ্জন, মেষশাবকের বিকট শব্দ, ক্রিকেটের গান, ফড়িংয়ের কিচিরমিচির, রবিনের শিস এবং গিলে ফেলার টুইটারিং। নাম্বার 2, হোয়াট ইজ সেন্সাউসনেস, মানে সংবেদনশীলতা কি? বাই সেন্সাউসনেস উই মিন দ্য গ্লোরিফিকেশন অফ দ্য ফাইভ সেন্স, দ্য সেন্স অফ সাইট, হিয়ারিং, টাচ, স্মেল অ্যান্ড টেস্ট। সংবেদনশীলতা বলতে আমরা 5টি ইন্দ্রিয়ের তৃপ্তি বলতে বোঝায় দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ এবং স্বাদ ইন্দ্রিয়। নাম্বার 3, হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি, নেতিবাচক ক্ষমতা কি? নেগেটিভ ক্যাপাবিলিটি ইন্ডিকেটস দ্য অ্যাবিলিটি অফ দ্য পোয়েট টু কিপ হিমসেলফ অ্যালোভ ফ্রম হিজ রাইটিংস। নেতিবাচক ক্ষমতা কবির নিজের লেখা থেকে নিজেকে দূরে রাখার ক্ষমতা নির্দেশ করে। হোয়াট ইজ অনোমেটোপিয়া? অনোমেটোপিয়া কি? অনোমেটোপিয়া ইজ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য সাউন্ড অফ ওয়ার্ডস রিফ্লেক্ট দেয়ার সেন্স। অনোমেটোপিয়া হলো বক্তৃতার চিত্র যেখানে শব্দের শব্দ তাদের অনুভূতিকে প্রতিফলিত করে। নাম্বার 5, হোয়াই আর অটাম অ্যান্ড দ্য সান কল্ড ক্লোজ বোsom ফ্রেন্ডস, শরৎ ও সূর্যকে ঘনিষ্ঠ বন্ধু বলা হয় কেন? Autumn and the sun are called close bosom friends because they cooperate with each other to bring about the ripeness of the fruits. শরৎ এবং সূর্যকে ঘনিষ্ঠ বন্ধু বলা হয় কারণ তারা একে অপরের সাথে ফলের পরিপক্কতা আনতে সহযোগিতা করে। নাম্বার 6, হাউ ইজ অটাম পার্সনিফাইড ইন দ্য পোয়েম টু অটাম? শরৎ টু অটাম কবিতায় শরৎকে কিভাবে মূর্ত করা হয়েছে? In the poem, Autumn is personified as a winner, as a reaper, as a gleaner, and as a cedar praiser. কবিতায় শরৎকে বিজয়ী হিসাবে, ফসল কাটার যন্ত্র হিসাবে, শীর্ণক হিসাবে এবং সিডার প্রেসার হিসাবে চিহ্নিত করা হয়েছে। হোয়াট ইজ পার্সনিফিকেশন, মানে পার্সনিফিকেশন কি? Personification is a figure of speech in which lifeless object or ideas are given life. ব্যক্তিত্ব হচ্ছে বক্তৃতার একটি চিত্র যেখানে প্রাণহীন বস্তু বা ধারণাগুলোকে জীবন দেওয়া হয়।
নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন অড টু অটাম। অড টু অটাম এ উল্লেখিত পোকামাকড়ের নাম বলুন। দ্য ইনসেক্টস মেনশনড ইন অড টু অটাম আর জিনার্স, বিজ আর অ্যান্ড ক্রিকেটস। মানে অড টু অটাম এ উল্লেখিত পোকামাকড় হচ্ছে ছানা, মৌমাছি এবং ক্রিকেট। এবার হচ্ছে আলফ্রেড টেনিসনের ইউলিসিস কবিতা থেকে দেখব। নাম্বার 1, হোয়াট ভিক্টোরিয়ান স্পিরিট ডু ইউ ফাইন্ড ইন ইউলিসিস? ইউলিসিসে আপনি কোন ভিক্টোরিয়ান আত্মা খুঁজে পান? দ্য ভিক্টোরিয়ান স্পিরিট ইন দ্য পোয়েম ইউলিসিস ইজ টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। ইউলিসিস কবিতায় ভিক্টোরিয়ান চেতনা হচ্ছে অদেখাকে দেখা এবং অজানাকে জানা। নাম্বার 2, হোয়াট ডাজ ইউলিসিস সিম্বলাইজ? মানে ইউলিসিস কিসের প্রতীক? ইউলিসিস symbolizes the Renaissance spirit to enjoy more and more. ইউলিসিস আরো বেশি করে উপভোগ করার জন্য রেনেসাঁ চেতনার প্রতীক। নাম্বার 3, হোয়াট ডাজ ইথাকা সিম্বলাইজ? মানে ইথাকা কিসের প্রতীক? ইথাকা symbolizes a static state with dullness and bareness. ইথাকা নিস্তেজতা এবং বন্ধ্যাত্ব সহ একটি স্থির অবস্থার প্রতীক। নাম্বার 4, আই এম বিকাম এ নেম, হোয়াট ডাজ দ্য লাইন মিন? মানে আই এম এ বিকাম এ নেম এই লাইনটি তারা কি বুঝেছেন? দ্য লাইন আই এম বিকাম এ নেম মিনস এ হাউসহোল্ড অ্যান্ড ফ্যামিলিয়ার নেম ইন হোম অ্যান্ড অ্যাব্রোড। আমি একটি নাম হয়েছি লাইনটির অর্থ দেশে এবং বিদেশে একটি ঘর এবং পরিচিত নাম। হু ইজ অ্যাকিলিস? মানে অ্যাকিলিস কে? অ্যাকিলিস ইজ দ্য গ্রেট হিরো ইন দ্য ট্রোজান ওয়ার, হি কিলড হেক্টর। মানে অ্যাকিলিস ট্রোজান যুদ্ধের মহান নায়ক, তিনি হেক্টরকে হত্যা করেছিলেন। নাম্বার 6, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার? মানে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে? মেটাফোর ইজ ইউজড অ্যাজ লাইফ ইজ কম্পেয়ার্ড টু ওয়াইন ইন এ বোতল। রূপক ব্যবহার করা হয়, জীবনকে বোতলের মদের সাথে তুলনা করা হয়। নাম্বার 7, হোয়াট ইজ দ্য গ্রিক নেম অফ ইউলিসিস? ইউলিসিসের গ্রিক নাম কি? Ulysses was the king of Ithaca in Greek mythology. The Greek name of Ulysses is Odysseus. ইউলিসিস গ্রিক পুরাণে ইথাকার রাজা ছিলেন। ইউলিসিসের গ্রিক নাম হচ্ছে অডিসিয়াস। নাম্বার 8, হাউ ডাজ দ্য পোয়েম ইউলিসিস এন্ড? মানে ইউলিসিস কবিতাটি কিভাবে শেষ হয়? দ্য পোয়েম ইউলিসিস এন্ডস উইথ দ্য ফেমাস এক্সহর্টেশন অফ ইউলিসিস টু হিজ comrades to strive to seek to find and not to yield. ইউলিসিস কবিতাটি তার কাছে ইউলিসিসের বিখ্যাত উপদেশ দিয়ে শেষ হয়, কমরেডদের চেষ্টা করা, খুঁজে পাওয়ার জন্য এবং ফল না দেওয়ার জন্য। হু ইজ টেলিমেকাস? টেলিমেকাস কে? টেলিমেকাস ইজ দ্য সন অফ ইউলিসিস অ্যান্ড পেনেলোপি। টেলিমেকাস ইউলিসিস এবং পেনেলোপির পুত্র। নাম্বার 10, হু ইজ পেনেলোপি? মানে পেনেলোপি কে? পেনেলোপি ইজ দ্য ওয়াইফ অফ ইউলিসিস। মানে পেনেলোপি হচ্ছে ইউলিসিসের স্ত্রী, দ্য লেজেন্ডারি কিং অফ ইথাকা, যিনি হচ্ছে ইথাকার হচ্ছে রাজা বা কিংবদন্তি। এবার হচ্ছে রবার্ট ব্রাউনিং এর কবিতা থেকে। নাম্বার 1, হোয়াট ইজ মার্টল? মানে মার্টল কি? মার্টল ইজ অ্যান এভারগ্রিন সার্ব সিম্বলাইজিং ভিক্টোরি, স্প্রেড সুইট অ্যারোমা। মার্টল একটি চিরসবুজ গোল যা বিজয়ের প্রতীক, মিষ্টি সুবাস ছড়ায়। নাম্বার 2, হোয়াট ইজ স্ক্যাফোল্ড? মানে স্ক্যাফোল্ড কি? স্ক্যাফোল্ড ইজ এ রাইজড প্ল্যাটফর্ম অন হুইচ সামওয়ান ইজ এক্সিকিউটেড বাই হ্যাঙ্গিং অর বিহেডিং। স্ক্যাফোল্ড হচ্ছে একটি উত্থিত প্ল্যাটফর্ম যেখানে কাউকে ফাঁসি বা শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাম্বার 3, হোয়াই উড গড ওয়ান্ট টু রিওয়ার্ড দ্য প্যাট্রিয়ট? আল্লাহ কেন দেশপ্রেমিককে পুরস্কৃত করতে চান? ইফ হি হ্যাড বিন রিওয়ার্ডেড বাই দ্য পিপল ফর হিজ সার্ভিস, গড উড নট হ্যাভ কেয়ার্ড ফর হিম, বাট নাও হোয়েন পিপল হ্যাভ মেড রিকগনাইজ হিজ সার্ভিসেস হি উইল বি রিওয়ার্ডেড বাই গড ইন হেভেন। যদি তিনি তার সেবার জন্য জনগণের দ্বারা পুরস্কৃত হতেন তবে ঈশ্বর তাকে পাত্তা দিতেন না, কিন্তু এখন মানুষ যখন তার সেবাকে পাগলের স্বীকৃতি দিয়েছে তখন তাকে স্বর্গে ঈশ্বর পুরস্কৃত করবেন। হোয়াট ইজ শ্যাম্বলস গেট? মানে শ্যাম্বলস গেট দ্বারা কি বোঝানো হয়? দ্য শ্যাম্বলস গেট ইজ এ প্লেস হোয়ার পাবলিক এক্সিকিউশন ইজ ডান। ইট ইজ অলসো এ প্লেস হোয়ার অ্যানিমালস আর স্লকটার্ড। মানে শ্যাম্বলের গেট এমন একটি জায়গা যেখানে
প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি এমন একটি জায়গা যেখানে পশু জবাই করা হয়। হোয়াট ইজ এ ড্রামাটিক মোনোলগ? মানে ড্রামাটিক মোনোলগ কি? ড্রামাটিক মোনোলগ ইজ এ কাইন্ড অফ পোয়েম ইন হুইচ এ সিঙ্গল ক্যারেক্টার রিভিলস এ ড্রামাটিক সিচুয়েশন। মানে ড্রামাটিক মোনোলগ এমন এক ধরনের কবিতা যেখানে একটি চরিত্র একটি নাটকীয় পরিস্থিতি প্রকাশ করে। নাম্বার 6, হোয়াই শ্যাল গড রিপে দ্য প্যাট্রিয়ট? ঈশ্বর কেন দেশপ্রেমীকে প্রতিদান দেবেন? গড শ্যাল রিপে দ্য প্যাট্রিয়ট অ্যাজ পিপল হ্যাভ নট রিকগনাইজড হিজ সার্ভিসেস ইন দিস লাইফ, ইট ইজ এ গুড রিজন দ্যাট হি উইল বি রিওয়ার্ডেড বাই গড ইন হেভেন। ঈশ্বরের দেশপ্রেমিককে প্রতিশোধের কারণ একই কারণ তাকে স্বর্গে ঈশ্বর পুরস্কৃত করবেন। নাম্বার 7, হাউ ওয়াজ দ্য প্যাট্রিয়ট রিসিভড বাই হিজ কান্ট্রিম্যান? কিভাবে দেশপ্রেমিককে বা প্যাট্রিয়টকে তার দেশবাসী গ্রহণ করেছিলেন? দ্য প্যাট্রিয়ট ওয়াজ কর্ডিয়ালি রিসিভড বাই হিজ কান্ট্রিম্যান অ্যাজ এ ভিক্টোরিয়াস হিরো। দেশপ্রেমিককে তার দেশবাসী বিজয়ী বীর হিসেবে আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। হোয়াট ইজ আইরনি? মানে আইরনি কি? ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ভেরি অপোজিট অফ হোয়াট ইজ সেড ইজ ইন্টেন্ডেড। এটি বক্তৃতার একটি চিত্র যেখানে যা বলা হয় তার একেবারে বিপরীত। দ্য যাই এন্টার্ড অ্যান্ড দ্য যাই গো। হু ইজ দ্য স্পিকার? মানে এই লাইনটির স্পিকার কে? দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্পিকার হেয়ার। মানে প্যাট্রিয়ট হচ্ছে এই লাইনটির স্পিকার বা লেখক। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং থেকে পার্ট এ তে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হোয়াট টাইপ অফ এ পোয়েম ইজ হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং? মানে এলিজাবেথ এই হাউ ডু আই লাভ দি এই কবিতা কোন ধরনের কবিতা? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর দ্বারা লিখিত কবিতা। এটি কোন ধরনের কবিতা? এটি যে Petrarchan type of sonnet consisting of 14 iambic pentameter lines with a rhyme scheme of ABBA, ABBS, CD, 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 CD. এটি একটি পেট্রাকান সনেটের ধরন যার মধ্যে 14টি আয়াম্বিক পেন্টামিটার লাইন রয়েছে, যার একটি সরা স্কিম এবং যার রাইম স্কিম হচ্ছে আব্বা আব্বা সিডিসি সিডি, মানে সিডি 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 সিডি। Number 2, how does Elizabeth Barrett Browning convey the idea of the immortality of her love? কিভাবে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কি তার প্রেমের অমরত্বের ধারণা প্রকাশ করে? She conveys the idea of the immortality of her love by asserting that she would love her husband better after death. তিনি তার প্রেমের অমরত্ব সম্পর্কে ধারণা প্রকাশ করেন যে তিনি মৃত্যুর পরে তার স্বামীকে আরো ভালোবাসবেন। হু ইজ পর্তুগিজ ফর রবার্ট ব্রাউনিং? মানে রবার্ট ব্রাউনিং এর জন্য পর্তুগিজ কে? হিজ ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইজ পর্তুগিজ ফর রবার্ট ব্রাউনিং। তার স্ত্রী ইবি ব্রাউনিং রবার্ট ব্রাউনিং এর জন্য পর্তুগিজ। নাম্বার 4, টু হুইচ লিটারারি এজ ডাজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বিলং? কোন সাহিত্যিক বয়সে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং অন্তর্গত? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বিলংস টু ভিক্টোরিয়ান এজ। মানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবি। নাম্বার 5, হাউ মেনি টাইমস ডাজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইউজ দ্য ফ্রেজ আই লাভ দি? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং মানে আই লাভ দি এই ফ্রেজটি কতবার ব্যবহার করেছেন? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং uses the phrase I love thee 8 times in the poem How Do I Love Thee. এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হাউ ডু আই লাভ দি এই কবিতায় মানে আই লাভ দি এই বাক্যাংশটি 8 বার ব্যবহার করেছেন। এবার দেখব হচ্ছে অল্ট হোয়াইটম্যানের কবিতা থেকে। নাম্বার 1, হোয়াট ইজ এ স্ক্যালপ? একটি স্ক্যালপ কি? স্ক্যালপ is a gall-like mollusk with a distinctive shell that looks like a ruffled potato chip. একটি স্ক্যালপ হচ্ছে একটি ক্লামের মতো মলাস্ক যার স্বতন্ত্র খোসা যা দেখতে একটি রফট করা আলু চিপের মতো। নাম্বার 2, হুইচ রিভার ওয়াজ দ্য পোয়েট ক্রসিং? কবি কোন নদী পার হয়েছিলেন? দ্য পোয়েট ওয়াজ ক্রসিং দ্য ইস্ট রিভার। কবি পূর্ব নদী পার হয়েছিলেন। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস টাইটেল অফ দ্য পোয়েম ক্রসিং ব্রুকলিন ফেরি? মানে এই ক্রসিং ব্রুকলিন ফেরি কবিতার আগের শিরোনাম কি ছিল? দ্য প্রিভিয়াস টাইটেল অফ দ্য পোয়েম ক্রসিং ব্রুকলিন ফেরি ওয়াজ সান ডাউন পোয়েম। মানে ক্রসিং ব্রুকলিন ফেরি
কবিতাটির আগের নাম ছিল সানডাউন কবিতা। নাম্বার 4, হোয়ার ওয়াজ ওয়াল্ট হুইটম্যান বর্ন? ওয়াল্ট হুইটম্যান কোথায় জন্মগ্রহণ করেন? ওয়াল্ট হুইটম্যান ওয়াজ বর্ন অন May 30, 1819 in ওয়েস্ট হিল, নিউ ইয়র্ক। ওয়াল্ট হুইটম্যান 31 মে 1819 সালে নিউ ইয়র্কের ওয়েস্ট হিলে জন্মগ্রহণ করেন। নাম্বার 5, হোয়াট ডিড হুইটম্যান ডু হোয়েন হি লিভড ইন ব্রুকলিন? হুইটম্যান যখন ব্রুকলিনে থাকতেন তখন কি করেছিলেন? When he lived in Brooklyn, he worked as an editor, journalist and writer. তিনি যখন ব্রুকলিনে থাকতেন তখন তিনি একজন সম্পাদক, সাংবাদিক এবং লেখক হিসেবে কাজ করতেন। নাম্বার 6, হাউ ওয়ার দ্য ওয়েভস ইজ ব্রুকলিন রিভার? ব্রুকলিন নদীর ঢেউ কেমন ছিল? ইন ব্রুকলিন রিভার দেয়ার ওয়ার স্ক্যালপড ওয়েভস, দ্যাট ইজ ওয়েভস উইথ এ সিরিজ অফ স্মল কার্ভস অ্যালং দ্য এডজেস। ব্রুকলিন নদীতে স্ক্যালপড ওয়েভ ছিল, অর্থাৎ প্রান্ত বরাবর ছোট ছোট বক্ররেখার তরঙ্গ। নাম্বার 7, নেম দ্য প্লেসেস কানেক্টেড বাই দ্য রিভার ইন ক্রসিং ব্রুকলিন ফেরি? মানে এই ক্রসিং ব্রুকলিন নদীতে মানে কোন জায়গাটি কানেক্টেড রয়েছে, জায়গাটির নাম কি? দ্য রিভার ইন ক্রসিং ব্রুকলিন ফেরি কানেক্টেড ম্যানহাটন অ্যান্ড ব্রুকলিন। মানে ক্রসিং ব্রুকলিন ফেরি নদীটি ম্যানহাটন এবং ব্রুকলিনকে সংযুক্ত করেছে। এবার হচ্ছে ইমিলি ডিকিনসন এর কবিতা থেকে দেখব আমরা পার্ট এ তে। আর ইমিলি ডিকিনসনের কবিতা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। নাম্বার 1, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, স্পিকার স্টপ ফর ডেথ, হয় কুড নট দ্য আমি মানে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ মানে এই কবিতায় পারেনি বলে স্পিকার মৃত্যুর জন্য থামায়, এটি দ্বারা কি বুঝিয়েছেন? because because she was busy with her worldly duties and unaware of death. কারণ সে তার পার্থিব দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিল এবং মৃত্যু সম্পর্কে অজ্ঞ। নাম্বার 2, what type of poem is because I could not stop for death? because I could not stop for death কোন ধরনের কবিতা? because I could not stop for death is a lyric poem on the theme of death. মানে because I could not stop for death এই মৃত্যুর থিমের উপর একটি গীতি কবিতা। নাম্বার 3, হোম ডিড ক্যারেজ অফ ডেথ হোল্ড? মানে মৃত্যুর বাহন কাকে ধরেছিল, অথবা হু আর দ্য রিডার্স অফ দ্য ক্যারেজ ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ? কারণ আমি মানে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতায় গাড়ির আরোহী কারা? দেয়ার রাইডার্স অফ দ্য ক্যারেজ আর ডেথ অ্যান্ড ডেথ, দ্য পোয়েট হারসেলফ অ্যান্ড ইমর্টালিটি। মানে সেখানে গাড়ির আরোহীরা হলেন মৃত্যু, কবি নিজে এবং অমরত্ব। Number 4, how many characters are there in the lyric because I could not stop for death? because I could not stop for death এই কবিতাটিতে কতটি চরিত্র রয়েছে? There are mainly 3 characters in because I could not stop for death. They are the speaker, the poet herself, death and immortality. Besides them, boys and girls playing in a school yard are also mentioned. They symbolize childhood as the stage of life. কারণ আমি মৃত্যু মানে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এ প্রধানত 3টি চরিত্র রয়েছে, তারা হলেন কবি নিজেই, ডেন্ট এবং হচ্ছে অমরত্ব। তাদের পাশাপাশি স্কুলের উঠানে খেলা ছেলে মেয়েদের উল্লেখ রয়েছে, তারা জীবনের একটি পর্যায় হিসাবে শৈশবের প্রতীক। এবার হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস এ প্রেয়ার ফর মাই ডটার কবিতা থেকে। নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ এ প্রেয়ার ফর মাই ডটার? মানে এ প্রেয়ার ফর মাই ডটার কোন ধরনের কবিতা? এ প্রেয়ার ফর মাই ডটার ইজ এ ডিপলি এ পার্সোনাল পোয়েম। মানে এ প্রেয়ার ফর মাই ডটার গভীরভাবে একটি ব্যক্তিগত কবিতা। হোয়াট কোয়ালিটিজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর হিজ ডটার? কবিতার মেয়ের জন্য কি গুণাবলী চান? দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট হিজ ডটার শুড নট বি এক্সেসিভলি বিউটিফুল অ্যান্ড শি শুড হ্যাভ কার্টিসি অ্যান্ড সেলফ গ্রাটিফিকেশন। কবি চান তার মেয়ে যেন অতিরিক্ত সুন্দরী না হয় এবং তার মধ্যে সৌজন্য ও আত্মতৃপ্তি থাকে। নাম্বার 3, why does the poet want her daughters not to possess intellectual hatred? কবি কেন চান তার মেয়েরা বুদ্ধিভিত্তিক বিদ্বেষের অধিকারী না হোক? মাউথকুনি ruined her life by marrying a worthless, vainglorious lord like John McBride only for intellectual hatred. The poet does not want his daughter to have the same predicament. John
ম্যাকব্রাইডের মতো মূল্যহীন অহংকারী লাউডকে শুধুমাত্র বুদ্ধিভিত্তিক বিদ্বেষের জন্য বিয়ে করে মাউদগন তার জীবনকে ধ্বংস করেছিলেন। কবি চান না তার মেয়েরও একই অবস্থা হোক। নাম্বার 4, হু ইজ মাউদগনি মানে মাউদগনি কে? শি ইজ অ্যান আইরিশ রিভলিউশনারি অ্যান্ড দ্য বিলাভড অফ ইয়েটস মানে তিনি একজন আইরিশ বিপ্লবী এবং ইয়েটসের প্রিয়তমা। হু ইজ লেডি গ্রেগরি মানে লেডি গ্রেগরি কে? লেডি লেকি অগাস্টাস গ্রেগরি ইজ এ ফ্রেন্ড অ্যান্ড প্যাটরোনিজার অফ ইয়েটস মানে লেডি অগাস্টাস গ্রেগরি ইয়েটসের বন্ধু এবং পৃষ্ঠপোষক। হু ইজ হেলেন? হেলেন কে? হেলেন দ্য ডটার অফ জিউস অ্যান্ড লেডা। লেডা ইজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড মানে জিউস এবং লেদার কন্যা হচ্ছে হেলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। নাম্বার 7, হোয়াট ডাজ ডাব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার? ডাব্লিউ.বি. ইয়েটস তার মেয়ের জন্য কি দোয়া করেন? হোয়াট টাইপ অফ বিউটি ডাজ ইয়েটস প্রে ফর হিজ ডটার? ইয়েটস তার মেয়ের জন্য কি ধরনের সৌন্দর্য প্রার্থনা করেন? অ্যান্সার হচ্ছে ইয়েটস wants that his daughter should not be excessively or beautiful and she should have courtesy and self-gratification. ইয়েটস চান যে তার মেয়ে যেন অতিরিক্ত বা সুন্দর না হয় এবং তার সৌজন্য এবং আত্মতৃপ্তি থাকা উচিত। নাম্বার 8, হোয়াট ডাজ ইয়েটস মিন বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড? মানে ইন্টেলেকচুয়াল হেট্রেড বলতে ইয়েটস কি বুঝিয়েছেন? বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড ইয়েটস মিনস ওয়ার্স্ট কাইন্ড অফ হেট্রেড মানে ইন্টেলেকচুয়াল হেট্রেড দ্বারা ইয়েটস মানে সবচেয়ে খারাপ ধরনের ঘৃণাকে বুঝিয়েছেন। নাম্বার 9, হোয়াট ওয়াজ নেম অফ ইয়েটস ডটার? মানে ইয়েটসের মেয়ের নাম কি ছিল? ইয়েটস ডটার নেম ইজ অ্যানি মানে ইয়েটসের মেয়ের নাম হচ্ছে অ্যানি। হোয়াট ডাজ ডাব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার? ডাব্লিউ.বি. ইয়েটস তার মেয়ের জন্য কি প্রার্থনা করেন? দ্য পোয়েট wants that his daughter should not be excessively beautiful and she should have courtesy and self-gratification মানে কবি চান তার মেয়ে যেন অতিরিক্ত সুন্দরী না হয় এবং তার মধ্যে সৌজন্য ও আত্মতৃপ্তি থাকে। এবার আমরা দেখব রবার্ট ফ্রস্টের লেখা এই কবিতা থেকে। নাম্বার 1, হোয়াট ইজ নিউ ইংল্যান্ড? মানে নিউ ইংল্যান্ড কি? নিউ ইংল্যান্ড is a region comprising the present 6 states of the United States, Maine, New Hampshire, Vermont, মানে ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড অ্যান্ড কানেকটিকাট। নিউ ইংল্যান্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 6টি রাজ্য মেইন, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট এবং ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড এবং কানেকটিকাট নিয়ে গঠিত একটি অঞ্চল। নাম্বার 2, হোয়াই ইজ রবার্ট ফ্রস্ট কল্ড এ রিজিওনাল পোয়েট? মানে রবার্ট ফ্রস্টকে আঞ্চলিক কবি বলা হয় কেন? হি ইজ কল্ড এ রিজিওনাল পোয়েট বিকজ হি ড্রিউ ম্যাটেরিয়ালস ফর হিজ পোয়েট্রি ফ্রম নিউ ইংল্যান্ড রিজিয়ন অফ আমেরিকা। তাকে আঞ্চলিক কবি বলা হয় কারণ তিনি আমেরিকার নিউক্লিয়ার বলা উপাদান থেকে তার কবিতার জন্য আঁকেন। নাম্বার 3, হোয়াট আর দিস টু ট্র্যাজেডিস ইন দ্য পোয়েম? মানে কবিতায় দুটি ট্র্যাজেডি কি? দিস আর দ্য ডেথ অফ এ ইয়ং চাইল্ড আর একটা হচ্ছে দ্য ডেথ অফ এ ম্যারেজ মানে একটি হচ্ছে ছোট শিশুর মৃত্যু আর একটি হচ্ছে বিবাহের মৃত্যু। নাম্বার 4, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কি ধরনের কবিতা? ইট ইজ এ ড্রামাটিক ডায়লগ এটি একটি নাটকীয় সংলাপ। হু ইজ অ্যামি? অ্যামি কে? অ্যামি ইজ দ্য মাদার অফ দ্য ডেড বেবি মানে অ্যামি হচ্ছে মৃত শিশুর মা। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতার থিম কি? মানে এটার থিম কি, বিষয়বস্তু কি? ল্যাক অফ কমিউনিকেশন ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম ব্যারিয়াল। হোম ব্যারিয়াল কবিতার বিষয়বস্তু হচ্ছে বাড়ি দাফন বা ল্যাক অফ কমিউনিকেশন। নাম্বার 7, হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? মানে হোম ব্যারিয়াল কবিতায় স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণ কি? দ্য ডিফারেন্স অফ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডেথ অফ দেয়ার চাইল্ড ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাদের সন্তানের মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গির পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণ। নাম্বার 8, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতায় স্ত্রীর নাম কি? সেটা হচ্ছে অ্যামি। ডি এইচ লরেন্সের কবিতা থেকে
যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডিএস লরেন্স? ডিএস লরেন্সের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ ডিএস লরেন্স ইজ ডেভিড হার্বার্ট লরেন্স। Number 2, what does D.S. Lawrence heart weep to remember the old Sunday evenings at home? কেন D.S. লরেন্স হৃদয় বাড়িতে পুরানো রবিবারের সন্ধ্যার কথা মনে করে কাঁদে? His heart weeps to remember the old Sunday evenings at home for the loss of happiness and glory of childhood. শৈশবের সুখ ও গৌরব হারানোর জন্য বাড়িতে পুরানো রবিবারের সন্ধ্যার কথা মনে করে তার হৃদয় কাঁদে। এবার হচ্ছে ডিলান টমাসের কবিতা থেকে। নাম্বার 1, হোয়াই ইজ ডিলান টমাস কল্ড এ ওম টম্ব পোয়েট? ডিলান টমাসকে গর্ভ কবরের কবি বলা হয় কেন? অ্যাজ দ্য কল্ড থিমস অফ হিজ পোয়েট্রি আর বার্থ, কপুলেশন অ্যান্ড ডেথ, হি ইজ কল্ড এ ওম টম্ব পোয়েট। তার কবিতার সহ কথিত বিষয়গুলো হলো জন্ম, সঙ্গম এবং মৃত্যু, তাই তাকে গর্ভ কবর বলা হয়। নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ফার্নহিল? ফার্নহিল কি ধরনের কবিতা? ফার্নহিল ইজ এ লিরিক মানে গীতি কবিতা। নাম্বার 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়াইন্ডফল? মানে ওয়াইন্ডফল এই শব্দটির অর্থ কি? দ্য ওয়ার্ড ওয়াইন্ডফল হ্যাজ টু মিনিংস, মানে দুইটা অর্থ রয়েছে ওয়াইন্ডফলের। একটা হচ্ছে প্রিম্যাচিউরলি ফলেন, একটা হচ্ছে অকাল পতন, আর একটা হচ্ছে এ স্ট্রোক অফ গুড লাক, সৌভাগ্যের একটি স্ট্রোক। নাম্বার 4, হোয়াট ইজ ফার্নহিল? ফার্নহিল কি? ইট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্ম অফ দ্য পোয়েটস আন্ট অ্যান জনস। এটি ছিল কবির খালা অ্যান জনসের খামারের নাম। নাম্বার 5, হোয়াট ডাজ ডিলান থমাস গ্লোরিফাই ইন ফার্নহিল? ডিলান টমাস ফার্নহিলে কি মহিমান্বিত করেন? ডিলান টমাস গ্লোরিফাই চাইল্ডহুড ইন ফার্নহিল। ডিলান টমাস ফার্নহিলে শৈশবকে মহিমান্বিত করেছেন। হোয়াট ইজ সাবাত? মানে সাবাত কি? সাবাত মিন্স সানডে, এ ডে অফ রেস্ট অ্যান্ড ওয়ার্শিপ অ্যাজ ফাউন্ড ইন দ্য বাইবেল। God worked hard to create the world in 6 days and took rest on the 7th day. The 7th day is the Sunday, so it is a holiday devoted to the worship God. সাবাত মানে হচ্ছে রবিবার, বিশ্রাম এবং উপাসনার দিন। বাইবেলে যেমন পাওয়া যায় ঈশ্বর 6 দিনে পৃথিবী সৃষ্টি করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন। সপ্তম দিন হচ্ছে রবিবার, তাই এটি ঈশ্বরের উপাসনার জন্য নিবেদিত একটি পবিত্র দিন। নাম্বার 7, ডাউন দ্য রিভার্স অফ দ্য ওয়াইন্ডফল লাইট আইডেন্টিফাই দ্য ফিগার। বাতাস মানে এই ডাউন দ্য রিভার্স অফ দ্য ওয়াইন্ডফল লাইট, এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? দ্য ফিগার ইউজড ইন দ্য লাইন ইন ইজ পান হেয়ার দ্য ওয়ার্ড ওয়াইন্ডফল হ্যাজ টু মিনিংস, প্রিম্যাচিউরলি ফলেন আর স্ট্রোক অফ গুড লাক। লাইনে ব্যবহৃত চিত্রটি হচ্ছে শ্লেষ। এখানে ওয়াইন্ডফল শব্দের দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে অকাল পতন আর একটা সৌভাগ্যের একটি স্ট্রোক। এবার হচ্ছে টেড হিউজের লেখা থেকে দেখব। নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ পাইক? পাইক কি ধরনের কবিতা? ইট ইজ এ অ্যানিমাল পোয়েম, একটি প্রাণীর কবিতা। হোয়ার ডু ইউ দ্য পাইক স্লিপ? পাইক কোথায় বাস করে? দ্য পাইক স্লিপ ইন রিভার্স, লেকস, পন্ডস ইটিসি। পাইকরা নদীতে, হ্রদ, পুকুরে বাস করে। 3, হাউ লং ওয়ার দ্য 3 পাইক কিপড ইন দ্য গ্লাস জার? কাচের বয়মে 3টি পাইক কতক্ষণ রাখা হয়েছিল? One of them was 3 inches long, another was 4 and the other was 4.5 inches long. তাদের মধ্যে একটি 3 ইঞ্চি লম্বা, অন্যটি 4টি এবং অন্যটি 4.5 ইঞ্চি, মানে অন্যটি হচ্ছে 4 ইঞ্চি হবে। সরি। নাম্বার 4, why did not the speaker leave courage to fish in the pond? বক্তার পুকুরে মাছ ধরার সাহস হলো না কেন? The pike of the pond were so large that the speaker did not have courage to catch this fish there. পুকুরের পাইক এত বড় ছিল যে বক্তার সাহস ছিল না সেখানে মাছ ধরা। What is an anecdote? মানে anecdote কি? An anecdote is a short, interesting or amusing story about a real person or an event. একটি উপাখ্যান একটি হচ্ছে বাস্তব ব্যক্তি বা একটি ঘটনা সম্পর্কিত ছোট আকর্ষণীয় বা মজার গল্প। নাম্বার 6, হোয়াট কাইন্ড অফ ফিশ ইজ এ পাইক? মানে পাইক
কি ধরনের মাছ? এ পাইক ইজ এ কাইন্ড অফ অ্যানিমাল দ্যাট কিলস আদার ফিশ টু স্যাটিসফাই ইটস হাঙ্গার, দাজ ইট ইজ এ কার্নিভোরাস ফিশ। পাইক এমন এক ধরনের প্রাণী যে ক্ষুধা মেটানোর জন্য অন্য মাছকে মেরে ফেলে, সুতরাং এটি একটি মাংসাশী মাছ। নাম্বার 7, হুইচ লিটারেরি এজ ডাজ টেড হিউজেস বিলং টু? টেড হিউজ কোন সাহিত্যিক যুগের অন্তর্গত? টেড হিউজেস 1930-1998 belongs to post-modern age that started around 1940. টেড হিউজ 1930 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে মৃত্যুবরণ করেন। উত্তর হচ্ছে আধুনিক যুগের অন্তর্গত বা 1940 সালের দিকে শুরু হয়েছিল। হাউ ইজ পাইক মানে কিভাবে একটি পাইক হয়? পাইক কেমন দেখা যায়? এ পাইক ইজ এ স্মল অ্যানিমাল অফ ভায়োলেন্ট নেচার, মানে একটি পাইক হচ্ছে হিংস্র প্রকৃতির একটি ছোট প্রাণী। নাম্বার 9, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পাইক? পাইকের রং কি? দ্য পাইক আর অফ ডিপ গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার। পাইক হচ্ছে গভীর সবুজ এবং সোনালী রঙের হয়। নাম্বার 10, হোয়াট ডাজ টেড হিউজেস মিন বাই দ্য ফেস কিলার ফ্রম দ্য এক্স? টেড হিউজ কিলার ফ্রম দ্য এক্স বাক্য অংশ দ্বারা কি বুঝিয়েছেন? Here it is meant that the pike have the destructive instinct in them from the very time the mother fish lays its eggs. এখানে একটি বোঝানো হয়েছে যে মা মাছ ডিম পাড়ার সময় থেকে পাইকের মধ্যে ধ্বংসাত্মক প্রবৃত্তি থাকে। What is pike? Pike কি? The pike is a kind of fish with sharp teeth that lives in rivers, lakes, ponds, etc. পাইক ধারালো দাঁত বিশিষ্ট এক ধরনের মাছ যা নদী, হ্রদ, পুকুর ইত্যাদিতে বাস করে। এবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে দেখবো উইদাউট মানে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এই কবিতা থেকে। নাম্বার 1, হোয়াট ইজ এ হাইম মানে একটি হাইম কি? A hymn is a religious song of praise to God. The poet prays to God for the attainment of an ideal state of freedom for this great land. একটি হাইম ঈশ্বরের প্রশংসার একটি ধর্মীয় গান। কবি এই মহান ভূখণ্ডের জন্য একটি আদর্শ স্বাধীনতা অর্জনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। নাম্বার 2, হোয়াট ইজ ডেপথ ফর ট্রুথ মানে সত্যের গভীরতা বলতে কি বুঝিয়েছেন? Truth is deeply rooted in our heart. A person who is sincere and righteous in nature talks from the depth of his heart and always speaks the truth. সত্য আমাদের হৃদয়ের গভীরে প্রথিত। যে ব্যক্তি আন্তরিক এবং ধার্মিক প্রকৃতির সে তার হৃদয়ের গভীর থেকে কথা বলে এবং সর্বদা সত্য কথা বলে। নাম্বার 3, what figure of speech has been used in the phrase clear stream of reason? মানে এই ক্লিয়ার স্ট্রিম অফ রিজন এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে? A metaphor has been used in the phrase where region has been compared to clear stream or river water. বাক্য অংশে একটি রূপক ব্যবহার করা হয়েছে যেখানে কারণ এর সাথে তুলনা করা হচ্ছে স্বচ্ছ স্রোত বা নদীর জলকে। নাম্বার 4, হোয়াট ইজ মেন্ট বাই ক্লিয়ার স্ট্রিম অফ রিজন মানে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন মিনস দ্য রিজন নট অ্যাফেক্টেড উইথ প্রিজুডাইস অ্যান্ড সেলফ ইন্টারেস্ট। রিজন ইজ likened to the clear stream that flows without any obstacle. This is free and abstract and clear from the barriers. অভিব্যক্তিটির অর্থ হচ্ছে কারণ কুসংস্কার এবং স্বস্বার্থ দ্বারা প্রভাবিত নয়। যুক্তিকে কোনো বাধা ছাড়াই প্রভাবিত স্বচ্ছ স্রোতের সাথে তুলনা করা হয়। এটি মুক্ত, বাধাহীন এবং সমস্ত বাধা থেকে পরিষ্কার। নাম্বার 5, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অরিজিনাল বেঙ্গলি পোয়েম অফ হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার বাই ঠাকুর? ঠাকুরের মানে এই হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই মূল কবিতার নাম কি? সেটা হচ্ছে দ্য নেম অফ দ্য অরিজিনাল বেঙ্গলি পোয়েম ইজ প্রার্থনা। প্রার্থনা সেটা হচ্ছে প্রার্থনা মানে মূল বাংলা কবিতার নাম হচ্ছে প্রার্থনা। নাম্বার 6, হোম ডাজ ঠাকুর অ্যাড্রেস অ্যাজ মাই ফাদার? ঠাকুর কাকে আমার বাবা বলে সম্বোধন করেন? ঠাকুর অ্যাড্রেস গড অ্যাজ মাই ফাদার।
ঠাকুর ঈশ্বরকে আমার পিতা বলে সম্বোধন করেন। নাম্বার 7, হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ ট্যাগর ওয়ান্ট ফর হিজ কান্ট্রিমেন? ঠাকুর তার দেশবাসীর জন্য কেমন স্বাধীনতা চান? ট্যাগর ওয়ান্টস ফর হিজ কান্ট্রিমেন এ হ্যাভেন অফ ফ্রিডম দ্যাট ফ্লোরিশেস ইন অ্যান আইডিয়াল স্টেট। ঠাকুর তার দেশবাসীর জন্য স্বাধীনতার স্বর্গ চান যা একটি আদর্শ রাষ্ট্রে বিকাশ লাভ করে। নাম্বার 8, হুইচ বুক অফ ট্যাগর ইজ দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার টেকেন ফ্রম? মানে হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? The poem is taken from the English version of Tagore's celebrated work Gitanjali, which was published in 1909 and won the Nobel Prize for Literature in the year 1930. কবিতাটি ঠাকুরের বিখ্যাত রচনা গীতাঞ্জলি এর ইংরেজি সংস্করণ থেকে নেওয়া হয়েছে, যা 1909 সালে প্রকাশিত হয়েছিল এবং 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর। এবার হচ্ছে কায়সার হকের এই কবিতা থেকে দেখব। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ড্রোনিং সাজেস্ট? মানে ড্রোনিং শব্দটি কি নির্দেশ করে? দ্য ওয়ার্ড ড্রোনিং মিনস টু মেক এ কন্টিনিউয়াস স্লো হামিং সাউন্ড। ইট মে অলসো রেফার টু বোরিং ভয়েস হেয়ার ইট সাজেস্ট দ্য স্পিকার্স আনসিম্প্যাথেটিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডেড সিন। ড্রোনিং শব্দের অর্থ ক্রমাগত কম গুনগুন করা শব্দ করা। এটি বিরক্তিকর ভয়েসকে উল্লেখ করতে পারে। এখানে একটি মৃত্যুর দৃশ্যের প্রতি স্পিকার সহানুভূতির মনোভাবের পরামর্শ দেয়। নাম্বার 2, হোয়াট ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দ্য ফ্রেজ ক্লোক অফ মাই লাইফ? বলছে যে ক্লোক অফ মাই লাইফ এই ফ্রেজটিতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? দ্য ফ্রেজ ক্লোক অফ my life is a metaphor creating an image of passing of years in the speaker's life. মানে ক্লোক অফ মাই লাইফ এই শব্দটি একটি রূপক যা বক্তার জীবনে বছরের পর বছর পেরিয়ে যাওয়ার চিত্র তৈরি করে। নাম্বার 3, টু হোয়াট ডিড দ্য স্পিকার কম্পেয়ার হিজ সিস্টার? মানে কবি তার বোনকে কিসের সাথে তুলনা করলেন? The speaker compared his sister to a sliver of moonlight. It is an attribute of endearment to his beloved sister. কবি তার বোনকে চাঁদের আলোর সাথে তুলনা করেছিলেন। এটি একটি বৈশিষ্ট্য তার প্রিয় বোনের প্রতি চিহ্ন। নাম্বার 4, হাউ ডিড দ্য পোয়েট কায়সার হক পাস হিজ ডেজ আফটার হিজ সিস্টার ডেথ? বোনের মৃত্যুর পর কবি কায়সার হকের দিনগুলো কেমন কাটলো? After his sister's death, the poet passed his days at school as if he were under austere miniature of crucifixion while he went through his lesson and exercise. তার বোনের মৃত্যুর পর কবি তার স্কুলে তার দিনগুলি এমনভাবে অতিবাহিত করেছিলেন যেন তিনি তার পাঠ এবং অনুশীলনের মধ্য দিয়ে ভিজানোর সময় ক্রুশবিদ্ধ করার কঠোর ক্ষুদ্র আকৃতির অধীনে ছিলেন। নাম্বার 5, হাউ ডিড দ্য স্পিকার সিস্টার অফ দ্য পোয়েম লার্নিং গ্রিফ ডাই? মানে কবিতায় যে কবির বোন লার্নিং গ্রিফ এই কবিতায় কবির বোন শিখার বিষাদ মারা গেল কি করে? অ্যান্সার হচ্ছে ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ দ্য স্পিকার সিস্টার ডাইড ফ্রম উইন্টার নিউমোনিয়া। মানে লার্নিং গ্রিফ কবিতায় কবির বোন শীতের নিউমোনিয়ায় মারা গেছেন। তো এই ছিল হচ্ছে আমাদের পার্ট এ তে গুরুত্বপূর্ণ প্রতিটা কবিতার পার্ট এ তে ব্রিফ কোশ্চেন অ্যান্সার সহ, এবং এর পরবর্তীতে আমরা দেব হচ্ছে পার্ট বি তে তোমরা প্রতিটা কবিতার বাংলা অনুবাদ সহ যদি মানে পার্ট বি তোমরা যারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট বি এবং পার্ট সি তে প্রতিটা কোশ্চেনের পার্ট বি এবং পার্ট সি তে অ্যান্সার সহ ভিডিও চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পার্ট বি এবং পার্ট সি তে অ্যান্সার সহ ভিডিও দেব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।